হেলিকপ্টার থেকে র্যাবের গুলির প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মহাপরিচালক হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের বিক্ষোভ দমনে পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিপেটা। প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। কোন দলের সঙ্গে দূরত্ব নেই, নিরপেক্ষ সরকারের দাবি বিএনপির রাজনৈতিক বক্তব্য, মন্তব্য আইন উপদেষ্টার। কিংস পার্টি মানবে না জনগণ, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সরকার থেকে পদত্যাগ করে নতুন দল গড়ার আহ্বান। অস্ত্রের লড়াই বন্ধ করে বাণিজ্য যুদ্ধের মঞ্চ গড়ছেন ট্রাম্প। বিশ্ব অর্থনীতিতে অশনির সংকেত দেখছেন বিশ্লেষকরা। এবং সিলেটকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে বিপিএল এর প্লে অফে বরিশাল। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি রাজশাহী, রংপুর। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার পুলিশের একজন এসআই ও কনস্টেবলকে একদিন করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দর্শক, আমরা রিপোর্টটির জন্য একটু অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয়া ইবতেদায়ী শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। লাঠিপেটাও করা হয়েছে তাদের উপর। রোববার দুপুরে শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় নারী সহ আহত হয়েছেন বেশ কজন। সকাল থেকেই এলাকাটিতে অবস্থান নেন শিক্ষকরা। দুপুরের পর তাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডেকে পাঠানো হয়। পরে সরকার প্রধান বরাবর স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষকরা। যেহেতু পুলিশের মার খেয়েছি, শিক্ষক আহত হয়েছে, সেহেতু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শিক্ষক আন্দোলনের অবস্থান থেকে যেতে পারবে না, আমরাও যাব না। আমরা শিক্ষক জাতি, আমাদেরকে পরিকল্পিতভাবে এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার কোর্টের প্রতিষ্ঠার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে। এটা শিক্ষক হিসাবে আমাদের কাছে ন্যূনতম কাম্য, আমাদের সম্মান করো না। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলছে তা তাদের রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার সকালে সচিবালয়ে নিউজ 24 এর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তনের চিন্তা এখনো নেই। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও জানান তিনি।
মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হতে পারে তো সবকিছু। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সংক্রান্ত প্রতিবেদনটি আমরা একটু দেখে আসব। ছাত্র জনতার আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন মারণাস্ত্র ব্যবহার করে পাশবিক কায়দায় হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয় সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর, যার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে, যদিও র্যাব সে অভিযোগ অস্বীকার করে। হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করে মানুষ হত্যার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। নির্দেশদাতা হিসেবে র্যাবের সাবেক মহাপরিচালক হারুন আর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল। আগামী 23 মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে আগস্টে আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে করা মামলায় অভিযুক্ত এসআই আব্দুল মালিককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুল চোকদারকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়াতে লাশ পোড়ানোর যে ঘটনা আপনারা জানেন, সেখানে যে দুজন আসামি আজকে উপস্থিত ছিল, কনস্টেবল মুকুল চোকদার এবং এসআই মালিক, তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় 2 পুলিশ সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশের মালিকানা জনগণের কাছে ফেরাতে নির্বাচনের দিকে এগোতে হবে, এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, কিংস পার্টি গ্রহণ করবে না জনগণ। আহ্বান জানান অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে উপদেষ্টাদের নতুন দল গড়ার। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশের মালিকানা ফিরে পেতে শেখ হাসিনার পতন ঘটিয়েছে জনগণ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন জরুরি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানান তিনি। যারা জনগণের নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহি, এই জন্যই তো গণতন্ত্র, এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমির খসরু বলেন, কোনো ব্যক্তি বা দল যদি মনে করে তাদের কথা মতো সব সংস্কার হবে, সেটা ভুল হবে। যেসব সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য হবে তা দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। পরিবর্তন, সংস্কার আমরা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে, আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে। বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, এই কথাটা আজকে 15 বছর ধরে আমরা বলে আসছি, এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে, ত্যাগ করেছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন চাইলে যারা নেতিবাচক মন্তব্য করেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা হলে জনগণ তা গ্রহণ করবে না।
আমরা তো অন্যায় দাবি দেওয়া করছি না, বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলতেছে না। তবে এটা অবশ্যই করবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। ভারতের সহযোগিতা না থাকলেও বাংলাদেশ স্বাধীন হতো মন্তব্য করেন এই বিএনপি নেতা। বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আগামী দিনে জনগণ তাদেরকে নিশ্চয়ই হয়তো ভোট দিবে, এই আশা থাকতে পারেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রোববার এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সিসি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আয়োজন সম্পন্ন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির কাছে বারবার জবাবদিহি করতে হলে ইসি স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। জুন মাস বা বর্ষাকালে এর আগে নির্বাচন হতে দেখেননি বলে জানান সিসি এএমএম নাসিরউদ্দিন। বলেন, নির্বাচনী প্রস্তুতি অক্টোবরের মধ্যে সম্পন্ন করা সম্ভব, তাই ডিসেম্বর ঘিরেই এগোচ্ছে কমিশন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে এসব কথা বলেন তিনি। সিসি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার সবগুলো বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স granted by the constitution will be totally compromised. এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। ভোটার রেজিস্ট্রেশনের কাজ এপ্রিল-মের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। তবে স্থানীয় সরকারের ভোটার তালিকা আলাদা, প্রস্তুতির জন্য প্রয়োজন বছর খানেক সময়, বলেন সিইসি। এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি। সিসি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই। এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। কি দাঁড়ায়। নির্বাচনের সময় শুধু পুলিশ নয়, সাধারণ মানুষের ওপরও নির্ভর করতে চান সিসি। সম্মিলিতভাবে অন্যায়কে প্রতিহত করার আহ্বান জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তো আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে। এটার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি এসছে, এবং এই যে আগের যে 1 মিলিয়নের বেশি ছিল তার সাথে এটা এসছে, এবং এটা বাংলাদেশের জন্য ধরেন একটা বড় চিন্তার বিষয়। এটা স্টিডিলি রোহিঙ্গা পপুলেশন এখানে যারা ছিল প্রায় অনেকেই বাংলাদেশে এসে পড়ছেন, এবং এই পুরো বার্ডেনটা আমাদের উপরে নিতে হচ্ছে। তো আমরা বাংলাদেশ গভর্নমেন্ট তো যথেষ্ট করছে, আমরা ইন্টারন্যাশনাল আসিয়ান কান্ট্রিগুলোকেও চাচ্ছি যে যারা যাতে এখানে ভূমিকা পালন করে। প্রফেসর ইউনূস আপনি জানেন, উনি এসেই একটা মুভ নিয়েছেন যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এই বছরই হবে, আমরা আশা করছি সেপ্টেম্বর নাগাদ হতে পারে, এবং এটার ভেন্যুটা এখনো ঠিক হয়নি। বাট ভেন্যু ঠিক হলে যেটা হবে যে ইউএন এখানে কো হোস্ট, ইউএন আর বাংলাদেশ মিলে এটা পুরো পৃথিবীতে যারাই এই রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়ে যারা সম্পর্কিত বা যারা একটু ইনফ্লুয়েন্স করবে, আমরা সবাইকে ডাকছি। 170টার উপরে দেশ বা এজেন্সি এরা পার্টিসিপেট করবে আমরা আশা করছি। তো এই বিষয়ে আলাপ হয়েছে, ওনারা সমর্থন জানিয়েছেন এই কনফারেন্সের প্রতি। থাই প্রাইম মিনিস্টারের সাথে অনেক বিষয়ে আলাপ। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। অনেক ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে, তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক সংস্কার, এমনটি বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
রোববার সকালে কাস্টমস দিবসের আয়োজনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের চড়া দামে মানুষের কষ্ট হচ্ছে, সরকারি ব্যবস্থাপনা ঠিকমতো কাজ না করায় এমন পরিস্থিতি। এদিকে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বন্ধের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের কার্যালয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আয়োজন। অংশ নেন অর্থ উপদেষ্টা, এফবিসিসিআই প্রশাসক, এনবিআর চেয়ারম্যান সহ বিশিষ্টজনরা। ভ্যাট ট্যাক্স আদায়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা বাড়ানোর তাগিদ দেন এফবিসিসিআই প্রশাসক। ফরমালি ইনফরমালি যে কোনোভাবেই হোক কেন যেন ব্যবসায়ীদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয় তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে এবং ট্যাক্স বেট প্রদানে আরো উৎসাহ বোধ করবে। এদিকে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বন্ধের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমানো হবে। আপনাদের যে ব্যবসায়ী প্রতিনিধিরা আছে, আপনারা যা প্রবলেম ফেস করেন আমাদের সামনে সরাসরি এসে প্রেজেন্টেশন দেন। আমরা প্রয়োজনে আপনাদের এইচএস কোড ঠিক করে দিব, ডিউটি স্ট্রাকচার ঠিক করে দিব। দয়া করে আপনারা এই যে মিথ্যা ঘোষণা দেওয়া এবং পরবর্তীতে ঝামেলা তৈরি হওয়া, আমরা এগুলোতে বেরোতে চাই। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয়, সেদিকে জোর দিচ্ছে সরকার। সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছে, রাজনৈতিক সংস্কার, তারপর অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসেস। কিন্তু আমি মনে করি সেগুলি নিশ্চয়ই দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক। অনুষ্ঠানে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। এর মাধ্যমে বন্দরে আমদানি রপ্তানি পণ্য খালাস প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যাবে। এখন থেকে সারা বছর অনলাইনে জমা দেওয়া যাবে ট্যাক্স রিটার্ন। অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশন কিন্তু বন্ধ হবে না, এটা 365 দিনই লোকজন দিতে পারবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বাইরে আছে তাদেরকে আবারও আইনের আওতায় আনা হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ বেড়েছে। এসবে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। জরুরি সেবা হটলাইন উদ্বোধন করতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেয়া হয় গার্ড অফ অনার। পরে কারাগার ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উদ্বোধন করেন কারাগারের জরুরি সেবা হটলাইন নাম্বার। এখন থেকে এই সেবার মাধ্যমে ভোগান্তি ছাড়াই বন্দীদের সঙ্গে দেখা করা, ফোনে কথা বলা বা খোঁজ খবর নিতে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন স্বজনরা। আর এই সেবায় নিয়োগ হবে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের। এটার মাধ্যমে যে কোনো বন্দীর আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন। এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই যে আমাদের যারা এই 5ই অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে, আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে আবারও নানান অপরাধে জড়িয়ে পড়েছে, তাই তাদের আবারও আইনের আওতায় আনা হবে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারা আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনো 700 জনের মতো পলাতক আছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে। এবং অভিযোগ এবং নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, বাংলাদেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী ছিলেন। রোববার দুদক থেকে জানানো হয়, অনুসন্ধানে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মনোনয়ন ও পদায়ন পাওয়ার তথ্য পাওয়া গেছে।
সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। বসেই 90 দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব ইনাম খান। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করেই সহায়তা আবারও চালু করবে বলে আশাবাদী অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এই সিদ্ধান্ত সাময়িক হলেও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করে 90 দিন পর্যালোচনা করার সিদ্ধান্তে বাংলাদেশের এর প্রভাব নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও। রোহিঙ্গা সংকট নিরসন, জলবায়ু ও খাদ্য নিরাপত্তার মতো কার্যক্রমে দেশটির চলমান সহায়তার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মুশকিলটা হবে যেটা যে বাংলাদেশে একটা বড় রোহিঙ্গা পপুলেশন আছে, সুতরাং সেই জায়গাতে আমাদের একটা বিষয় আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেকগুলি খাতে সহায়তা করে থাকে, যেমন আপনার এগ্রিকালচার বলেন, পানি, আরবান ক্লাইমেট এন্ড সো অন। সেই জায়গাতে আমার মনে হয় এক ধরনের ঘাটতির সৃষ্টি হতে পারে। আর তাই অনিশ্চয়তা থেকে স্বস্তি পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রস্তুতির উপর জোর দেন তিনি। বাকি যে ইনস্টিটিউশনস গুলি আছে তাদের একটা সমন্বিত প্ল্যান করা দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না যে এই আনসার্টেন এনভায়রনমেন্ট থেকে আমরা খুব বেশি স্বস্তিদায়ক রেজাল্ট পাবো। যুক্তরাষ্ট্র নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করেই 90 দিন পর্যালোচনার পরে এই সহায়তা কার্যক্রম আবার চালু করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। ট্রাম্পের যে বিজনেস প্রায়োরিটিস গুলো আছে সেগুলোর জন্য নেগোসিয়েশন রুম তৈরি করতে পারে এবং ওভারঅল আমেরিকা ফার্স্ট গ্লোবালি এবং ইন্টারনালি সেটার সাথে অ্যালাইন করে এই সাহায্যগুলোকে রিপারপাস করতে পারে। প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক এই সিদ্ধান্তে 3 মাসের জন্য অর্থ সহায়তা কমলেও স্থগিতাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে, এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। উন্নয়ন প্রকল্পে সহায়তা কমলেও আগামীতে তা অব্যাহত থাকবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যখন, তখন সেটা আমাদেরকে মোটর ধীরে বের করে নিতে হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কদিন পরে বইমেলা, ছাপাখানা চলছে ঝড়ের বেগে। স্টল তৈরির কাজেও ফুরসত নেই। আয়োজকরা বলছেন, লেখক, প্রকাশক ও পাঠকের আকাঙ্ক্ষা পূরণে চলছে সমবেত প্রস্তুতি। এদিকে কাগজের সংকট আর স্টল না পাওয়ায় ক্ষুব্ধ বেশ কিছু প্রকাশক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ফেব্রুয়ারি মানে 52 বীরদের স্মরণ, জাতির অম্লান সেই স্মৃতির তরতাজা প্রকাশ অমর 21 গ্রন্থমেলা। সোজা সাপটা ডাকনাম বইমেলা। শত শত স্টলে সেজে গুজে উঠেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণ। এবার কলেবর বেড়েছে প্রকাশনা প্রতিষ্ঠান আর স্টল ইউনিটের সংখ্যায়। এবার প্যাভিলিয়ন পায়নি বেশ কয়েকটি প্রকাশনী, সঙ্গে রয়েছে কাগজের সংকট। স্টল পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোটা বা বৈষম্যের একটা ক্ষেত্র ছিল, কিন্তু এবছরটা এরকমটা কোনো কিছু আমরা ফেস করিনি। বেশ কিছুদিন আমরা বই প্রকাশই করতে পারিনি, কারণ আমাদের বাজারে কাগজ ছিল না। এখনো যে সংকট কেটে গেছে বিষয়টা তা নয়। কেন প্যাভিলিয়ন পাইনি এটা কোনো ব্যাখ্যা নাই। বাংলা একাডেমিতে গেলে বলে যে আপনাদের প্রকাশক প্রতিনিধিরা এগুলি করেছেন, এবং আবার দেখা যাচ্ছে অনেকে প্যাভিলিয়নের যোগ্য না, তাদেরকে প্যাভিলিয়ন দেওয়া হয়েছে।
সো কিছু অনিয়ম বা এটা আমি মনে করি এবং কিছু হতাশা আমাদের মধ্যে আছে। আগেও আমাকে বারবার প্যাভিলিয়ন দিতে চেয়েও আমি প্যাভিলিয়ন নিই নি আমাদের অ্যাড অন পাবলিকেশন। এবার আমরা এমনি নর্মালি একটা যে সুযোগটা থাকে সেই অনুযায়ী আমরা করেছি, সে কারণে আমরা এবার প্যাভিলিয়ন নিয়ে শুরু করছি বইমেলা। এটা আসলে সামগ্রিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্তটি আমাদের নিতে হয়েছে এবং এটা মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। কোনো সিদ্ধান্ত তো সবার মনোপুত হয় না। বাংলা বাজারের ছাপাখানায় এখন কাজের ঝড়, নাওয়া খাওয়া ঘুম নেই প্রকাশনা সংশ্লিষ্টদের। বাংলা একাডেমির দাবি এবারের বইমেলা হবে সবচেয়ে বড়। আমরা এবার নীতিভিত্তিক বইমেলা করছি, প্রত্যেকটা জায়গায় একটা নীতি ফলো করছি এবং সমবেত সিদ্ধান্ত নিচ্ছি, কোনো একক সিদ্ধান্ত না। এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। লেখক, প্রকাশক আর পাঠকের প্রত্যাশা মত ও তথ্য প্রকাশের স্বাধীনতা অটুট থাকুক প্রাণের বইমেলায়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ত্রের লড়াই বন্ধ করে তীব্র বাণিজ্য যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কয়েকটি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে অশনি সংকেত। ব্রিক্স মুদ্রা নিয়ে ট্রাম্পের হুমকিতে ভারত, চীন, রাশিয়া। তবে ট্রাম্পের এমন অবস্থানে কেউ লাভবান নয়, বরং বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। দিয়ে দিচ্ছেন আমেরিকার স্বার্থ সবার আগে। I will very simply put America first. মুক্ত ও অবাধ বিশ্ব বাণিজ্যের ধারায় বিশ্বাসী নন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে উৎপাদিত নয় এমন সব পণ্যে 10% শুল্ক আরোপ চান। এতে জার্মানির অটোমোবাইল বা গাড়ি রপ্তানি শিল্পের উপর সবচেয়ে বড় আঘাত আসবে। পরিসংখ্যান অনুযায়ী মেক্সিকোর 83% এবং কানাডার 75% পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, আর এতে শুরুতেই ধাক্কা ফেলতে পারে পুরো ইউরোজোনকে। ট্রাম্পের একটি খুব শক্তিশালী মার্কিন দৃষ্টিভঙ্গি রয়েছে। বুঝতে পারি যে মার্কিনিরা তাকে ভোট কেন দেয়। তার সবকিছুই যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বিশ্বব্যাপী তা স্থিতিশীলতা বজায় রাখবে না, কেবল বৈষম্য ও নিরাপত্তাহীনতাকে আরো বাড়িয়ে তুলবে। এদিকে ডলার সংকটে আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্রিক্স দেশগুলো সহ ডলারের বিকল্প চাওয়া দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারিতে ভারত, চীন, রাশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্লেষকরা বলছেন এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। মূল্যস্ফীতির বিরুদ্ধে একটি কৌশল খুঁজে বের করতে আমাদের আসলে গভীরভাবে অনুসন্ধান করতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ নীতি প্রস্তাবই শুল্ক দিয়ে শুরু। বন্ধু মোদিকেও ছাড় দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। তিনি কমিয়ে আনতে চান ভারতের সাথে বাণিজ্য ঘাটতি। চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপ করতে চান ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউ জয়ী হবে না বলে জানিয়েছে বেজিং। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার খবর। বিপিএল এ দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল তামিম ইকবালের ফরচুন বরিশাল। মিরপুরে প্রথমে ব্যাট করে বরিশালের বোলারদের তোপের মুখে 116 রানে অল আউট হয় সিলেট স্ট্রাইকার্স। 5 উইকেট শিকার করেন ফাহিম আশরাফ, 2টি করে শিকার ধরেন মোহাম্মদ দেবী ও জেমস ফুলার। জবাবে অধিনায়ক তামিমের অপরাজিত 52 আর মুশফিকের 42 রানের ইনিংসে ভর করে 8 উইকেটের বিশাল জয় তুলে নেয় ফরচুন বরিশাল। এমন হারে প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল সিলেটের। সুপার 6-এ ভারতের কাছে 8 উইকেটে হেরে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। কুয়ালালামপুরে শুরুতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে জুনিয়র টাইগ্রেসরা। ভেজা আউটফিল্ডের পুরো ম্যাচে বাংলাদেশের ব্যাটে বাউন্ডারি এসেছে মাত্র একটি। সুমাইয়া আক্তারের অপরাজিত 21 এবং জান্নাতুলের 14 রানে ভর করে ইনিংস থামে 64 রানে। জবাবে গঙ্গাদি তুষার ঝোড়ো ব্যাটিংয়ে 8 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয়রা।
bit of width there. Just gets the India. দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।